বিষণ্ণতার সুর খেলা করছে প্রিয় এই প্রাঙ্গণে, যে প্রাঙ্গণে এই মুহূর্তে আমি আর সূচনা দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখছেন মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলা। এই যে নাম তো বলে ফেলেছি না নীল, আমাদের দুজনের নাম বলনি। আমরা প্রতিদিন চিরাচরিতভাবে যারা থাকি, আমাদের সাথে আছে নীল মাহবুব এবং আমি আছি জিনিয়া কবির সূচনা। আচ্ছা, নামটা আমি বলে ফেলেছিলাম কিন্তু তুমি শুনতে পাও নাই। আচ্ছা, এই যে বিষণ্ণতার সুর কি বাজছে বইমেলায়? কিছুটা তো নীল আছেই, কারণ আর তো বেশি দিন বাকি নেই এবং আড্ডার সুর কাটছে সবকিছু। এবং নীল, তোমার কি মনে হচ্ছে ভিড়টা কিছুটা কম? ভিড় আজকে অবশ্য আমরা কিছুটা কম পাচ্ছি। গতকাল অবশ্য বেশ গতকাল বেশি ছিল, তবে সময় গড়াতে গড়াতে কিন্তু এই ভিড়টা বেড়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। তবে ভিড় বাড়ার আগে ভাগে আমরা একজন লেখকের সাথে কথা বলতে চাই। তার একটি নতুন বই এসেছে, আতিকা রহমান, সংলাপহীন শূন্যতা, কবিতার বই। সংলাপহীন শূন্যতা কেন? শূন্যতার যেমন একটি অবস্থান থাকে, যেটি আসলে অনুভব করার যেমন বিষয়টা থাকে, এই শূন্যতার মাঝে অনেক সময় কিন্তু আমরা গান গেয়ে উঠি, কবিতা লিখি, কিংবা পাশাপাশি কেউ একজন যদি থাকে তার সঙ্গে কথা বলতে পারি, সেটাও কিন্তু এক ধরনের নিস্তব্ধতা। দুজন পাশাপাশি বসে যেমন নিস্তব্ধতা পালন করা যায়, তেমনি সংলাপহীন দুজন বসে আছি, কোনো কথা নেই। মানে এই শূন্যতাটা দারুণ, যে শূন্যতা আসলে সংলাপহীন শূন্যতা, সেখানে কোনো ঝগড়াঝাটি হয় না। কিন্তু নীল, আমার একটা প্রশ্ন, আপনি তো একজন গণমাধ্যম কর্মীও, অনেক ধরনের সংলাপের ভেতর দিয়ে আপনাকে যেতে হয়, সেখানে তো শূন্যতা থাকে না? আমাদের যেটি বলি যে সামাজিক বা রাজনৈতিক বা আমাদের দেশের প্রেক্ষাপটে যে সংলাপগুলো হয়, সেখানে সবাই আসলে বলতে চায়, নিজের কথাটাকে জাহির করতে চায়, নিজের অবস্থানটাকে। আর আমার কবিতার জায়গা থেকে আসলে আমি শান্তির পক্ষে, আমি কোনো তর্কে যাব না, আমি আমার অনুভূতিটাকে প্রকাশ করব এবং আরেকজনের অনুভূতি বা তার যেই মতামতটা আছে তাকে আমি সম্মান করব। তাতে করে আমার মনে হয় প্রেমটা বেশি জমে ওঠে, ভালোবাসার প্রকাশটাও খুব ভালো হয়। আচ্ছা, একটি কবিতা আছে, জন্ম মৃত্যু, দুটো লাইন আমি পড়তে চাই। জন্ম মৃত্যুতে নেই খুব বেশি দূরত্ব, নেই তফাৎ, পার্থিব জীবনের সবই ঘোর, মোহ মরিচিকা কাব্য। আসলে কি তাই? হ্যাঁ, অবশ্যই। আসলে এই মুহূর্তে আপনার জন্ম হলো, 2 মিনিট পরে আপনি কিন্তু মারা যেতে পারেন। বা আমি একটি নতুন খবর পেয়ে, যদি আমরা ধরি মাঝ বয়সে খুব ভালো একটি কিছুর আমার একটা জন্ম হলো, খুব এই মুহূর্তে খুবই উচ্ছ্বাস, মুহূর্তে কিন্তু বিষাদের কালো ছায়ায় ঢেকে যেতে পারে। আমি কখন মৃত্যুর মুখে থাকব, জন্মের আনন্দ যেমন আছে তেমনি মৃত্যুর মুখে আমি কখন পড়ে যাব, সেটাও কিন্তু একটি ভাবার বিষয়। আবার একই সঙ্গে আমরা বলি যে আমার শারীরিক মৃত্যু হয়তো বা হয়নি, মানসিক মৃত্যুটা হয়েছে। এই মানসিক মৃত্যুর কথাটাই আমি বেশি করে লিখেছি, পরের লাইনগুলোতে বেশি করে প্রকাশ পেয়েছে। এবং এর মাঝে যতটুকু সময়, সেটা হচ্ছে একটা মোহ, একটা ঘোর এবং একটা কাব্য বলা যেতে পারে। এবং শোকের কথা বলছিলেন, এই কারণেই বোধহয় আমরা সবাই আজকে কালো পরে এসেছি। সংলাপহীন শূন্যতা পাঠকের হৃদয়ে দাগ কাটুক, এটা আমাদের চাওয়া থাকবে, আশাও থাকবে, কারণ আমরা চাই দিন শেষে পাঠক বই ভালোবাসুক। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে এবং একই সঙ্গে আমি মনে করব যে আমার যে কবিতাগুলো রয়েছে, এই কবিতাগুলো একেবারে আধুনিক সময়ের। আমরা যদি 70, 80, 90 দশকের কবিতার কথা বলি, সেটি একটি সময়ে ছিল। এটি আসলে একেবারে আধুনিক সময়ের এবং আধুনিক চিন্তা ভাবনা, আমরা কি ভাবছি এবং আমাদের এই সময়ের পাঠক যারা রয়েছে, যারা এই প্রজন্ম আছে, তাদের ভালোবাসা, আবেগ, শুদ্ধতা, তাদের যে নিসর্গতা, প্রকৃতির প্রতি যে প্রেম এবং প্রকৃতি এবং মানুষের দুটি মিশেলে যে রসায়ন তৈরি হয়, সেই ভালোবাসার কথা বলেছি। আমি আহ্বান করব পাঠকদের পড়ার জন্য। ধন্যবাদ। এবং আমরাও চাই আসলে প্রকৃতি এবং মানুষের যে সম্পর্কটা, সে সম্পর্কটা আসলে দারুণ হয়ে উঠুক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং এই বইমেলায় আসলে অনেক গল্প, এরকম ছোট ছোট গল্প আসলে তুলে ধরতেও কিন্তু আমাদের ভীষণ রকম ভালো লাগে। এবং এই যে এখন দেখতে পাচ্ছি যে সবাই একটা সেলফি তুলছে, হ্যাঁ, পুরো পরিবার একটা সেলফি তুলছে, দারুণ। আরো পরিবার আছে। আচ্ছা, আমরা তার আগে পরিচিত হতে চাই। আমাদের সাথে আছেন রাফায়েল বারিদ ফোরকান এবং ওর বইটির নাম হচ্ছে ডাইভ ইনটু মাই ইমাজিনেশন। ওর মাত্র বয়স হচ্ছে 11 বছর। প্রথম বই। রাফায়েল, আমি একটি প্রশ্ন তোমাকে করতে চাই, প্রথম বই বাংলাতে কেন, ইংরেজিতে কেন? ইংরেজিতে কারণ আমার আসলে স্কুলে যে আমাকে ইংরেজিতে রচনাগুলো করতে দিত, ওগুলো আমি একটু সুন্দর করে লিখেছিলাম। ওই গল্পগুলোই আমি একসাথে করে একটি ছোট্ট শর্ট স্টোরি কালেকশনের বইটা বানিয়েছি। এবং যেহেতু এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমি এটা ইংরেজিতে প্রকাশ করতে চেয়েছি। যদিও আমার পরে ভবিষ্যতে প্ল্যান আছে যে আমি বাংলা পাঠকদের জন্য একটি বই লিখব। আচ্ছা, এই যে লেখালেখি, মানে
কে বাসায় অনুপ্রেরণা জোগালো যে হ্যাঁ লিখতে হবে? কার বেশি অনুপ্রেরণা ছিল? আমার দাদি, আমার দিদা আমাকে অনেক গল্প শোনাতেন এবং উনি ইংরেজি সাহিত্যে পিএইচডি আছেন ওনার। উনি আমাকে অনেক গল্প শোনাতেন এবং ওনারও একটি শর্ট স্টোরি কালেকশনের বই আছে, ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমার এই বইটা লিখেছি। আচ্ছা, এবার একটু পরিবারের কাছে আসতে চাই। এই যে এখন যারা আমরা বলি যে প্রজন্ম, মানে তারা বই থেকে আসলে দূরে সরে গেছে, কারণ তাদের বিকাশের জন্য যে মাধ্যমগুলো দরকার, খেলার মাঠ যদি বলি, সেই মাধ্যমগুলো আসলে অবকাঠামোর জন্য মানে নাই বলতে গেলেই হয়। তো সেই জায়গায় এই যে বই লিখছে, বইয়ের প্রতি আগ্রহ, আপনারাও আসলে পরিবার কতটা মানে পাশে থাকেন? ধন্যবাদ। আমি এখানে আসলে সম্পূর্ণ গ্রেটফুল যে ওর স্কুলের জন্য, কারণ স্কুলে হচ্ছে কি একটা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখে যেখানে বাচ্চাদের মেধা বিকাশের স্কোপটা দেয়। ক্রিয়েটিভ রাইটিং, একটা টপিক দিয়ে দিল, নিজে থেকে লিখো, এবং তারা খুব এনকারেজ করে, গাইডলাইন দেয় যে কিভাবে করে এটাকে আরও সুন্দরভাবে তুমি বিস্তারিত লিখতে পারবা এবং পাঠককে কিভাবে আগ্রহ জন্মাতে পারবা, পাঠককে কিভাবে করে তুমি তোমার গল্পের ভিতরে ঢোকাতে পারবা, সেই জিনিসগুলো খুব সুন্দর করে ওর টিচাররা ওকে খুব গাইড করে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে ওর দাদির কথা বলেছে, প্লাস আমি আমার বাবার কথাও বলতে চাই এবং আমার মার কথাও বলতে চাই, যারা কিনা কন্টিনিউয়াসলি এই যে নানি দাদিদের যে বলবো যে ছত্র ছায়া, এই ছায়াটাকে আসলে আমরা একা পরিবার হয়ে আসলে এই জিনিসটাকে খুব মিস করি। সো আমি বলবো যে আমি খুব লাকি, কারণ আমার ছেলেটা একটা জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবারের মধ্যে বড় হচ্ছে। সো এই পরিবারে নানি দাদিরা যেটা শিখায় আর কি, যে ঐতিহ্যকে ধরে রাখা। সকালবেলায় উঠে আমার ছেলে যখন পড়তে পারতো না, ওকে দেখতাম যে আমার মা হচ্ছে গিয়ে অক্ষর দেখাচ্ছে, যে এটা স্বরেও, মানে পত্রিকাতে একটা স্বরেও দেখা আর আমার ইউটিউবে স্বরেও দেখার মধ্যে অনেক পার্থক্য। সো এইভাবে করেই আসলে আমার ছেলে বড় হয়েছে, সেটার জন্য আমি আসলে আমার পুরো পরিবারের কাছেই গ্রেটফুল। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে ওর স্কুলের জন্য আমি অনেক কৃতজ্ঞ, সব কিছু মিলিয়েই আসলে। আসলে এরকম মানে যৌথ পরিবার তো আমরা দেখি না এখন, কারণ যৌথ পরিবার ভেঙেই গেছে। এবং এই যে নীল, রাফেলের পরিবারে আরেকটু গল্প আমার কাছে আছে। এই যে রাফেলের যে ইমাজিনেশন, যে কল্পনা, সেগুলো ছবি আকারে দিয়েছে কিন্তু তারই খালা তাসনিম মাহমুদ অবন্তী, এই ছবিগুলো কিন্তু সে তুলেছে। তুমি তার কাছ থেকে তার কল্পনার সাথে যে তার মেলানোটা, সেটা সম্পর্কে মানে এই যে দুই কল্পনার যে যোগসূত্র, সেটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, তো আমি আসলে ছোটবেলা থেকে একটু ছবি টবি আঁকতাম, মানে শখের ঘরে। তো যখন শুনলাম আমারই ভাগনা হচ্ছে গিয়ে লিখতে চাচ্ছে, তারপর চাচ্ছে যে তারই গল্পর একটা পার্ট আমাকে বানাতে, যে ওখানে আমি ওর পুরো গল্পটা আমি জাস্ট একটু ভিজুয়ালাইজ করার জন্য যদি এঁকে দেই, তো আমি এটাতে খুবই এক্সাইটেড ছিলাম। তো আমি যেভাবে করে ওকে এনকারেজ করা যায় আর কি, তো সেইভাবে করে আর কি ওর প্রত্যেকটা গল্প আমি পড়ে আমার যেরকম মনে হয়েছে যে এটাকে এভাবে করে এঁকে দিলে ভালো হয়, বা এটাকে এভাবে করে দেখালে অডিয়েন্স ভালো করে এটাকে পোর্ট্রে করতে পারবে, ভালো করে ইম্যাজিন করতে পারবে, তো সেটাই চেষ্টা করেছি আর কি। আর এটাতে রাফায়েলেরও কন্ট্রিবিউশন আছে। আমি যখন একটা আইডিয়া ওর কাছে বলছি যে এই গল্পটা কীভাবে করে দেওয়া যায় কি না, তখন রাফায়েলেরও কন্ট্রিবিউশন ছিল, যে ও বলতো যে এটা এইভাবে করে আমি চেয়েছি, এটা আমি এভাবে করে লিখেছি, আমার মাথায় এটা ছিল, তো ওভাবে করেই আর কি আমার আঁকাটা। এবং যে নানি দাদির কথা হচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু নানি আমাদের পাশে আছে। এই যে ছোটবেলার মানে নানি দাদির কাছে তো অনেক গল্প থাকে, এবং আমরা যৌথ পরিবারও আসলে এই মুহূর্তে হারিয়ে ফেলেছি। কিন্তু আপনাদের এই যে যৌথ পরিবার, একটি যৌথ পরিবার আসলে সন্তানকে বেড়ে ওঠার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। আসলে একটা যৌথ পরিবার, আমি যৌথ পরিবারে বড় হয়েছি এবং আমি সবসময় হলো কি যৌথ পরিবারকে ফিল করি, যার জন্য আমার নাতনি আছে আমার একটা। আমরা যখন একই সঙ্গে থাকি, এবং আমার শ্বশুরবাড়ি বেশ বড়, আমার বাবার বাড়িও অনেক বড়। আমার কিন্তু শ্বশুরবাড়িতেও সবাই আপনারা বললেন পড়া, এই যে গল্প পড়া এবং গল্প পড়া, বেসিক্যালি আমার শ্বশুরবাড়ির সবাই টিচার। আমার বাবা বাংলার টিচার ছিলেন, আমার শ্বশুরবাড়ি আমার দেবরও টিচার, আমার যা টিচার, আমি নিজেও ডাক্তার হয়ে প্রফেসর, আমার হাজব্যান্ডও প্রফেসর ছিলেন, এবং সবাই বই পড়তে আমরা ভালোবাসি। এবং এই যে ওরা ছোটোবেলা থেকেই বলতো, নিনি তোমার ছোটোবেলার গল্প বলো, নিনি তোমার ছোটোবেলার গল্প বলো, তুমি কিভাবে কি করেছো, স্কুলে কি করেছো, কলেজে কি করেছো, তুমি কিভাবে তোমার মানে ও জানতে চাইতো যে আমি বেসিক্যালি কিভাবে বড় হয়েছি, ওদের যে আমরা এইভাবে তুলছি আমরাও কি সেভাবে বড় হয়েছি কি না।
আমি বলছি হ্যাঁ তোমরা অনেক কিছু মিস করছো, যেটা নাকি তোমরা পাচ্ছ না আমরা চাচা চাচি দাদা নানি সবার সঙ্গে। এখন আমরা যৌথ পরিবার কিন্তু যেমন একটা ডিফারেন্ট বাড়িতে থাকছি, আর আমি থেকেছি যেমন একই বাড়িতে, আমরা চাচা ফুপু কাজিনরা সবাই একই বাড়িতে, ওরা পাশাপাশি, যেমন ওর কাজে আমার কাজিন ওদের কাজিন, কিন্তু আমরা যেমন একটু দূরে থাকছি কিন্তু আমরা প্রায়ই আমাদের একটা গেট টুগেদার হয়, এবং সেই গেট টুগেদারে ওরা খুবই এনজয় করে। আমরা মাঝে মাঝে ওদেরকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাই, আমার শ্বশুরবাড়ির গ্রামের বাড়ি, আমার বাবার গ্রামের বাড়ি, এবং বিভিন্ন জায়গায় ওদের নিয়ে ঘুরে বেড়াই, ওরা খুবই এনজয় করে এবং খুব করে। আর রাফায়েলের জন্য আমি একটু প্রাউড এই জন্য যে এত অল্প বয়সে, যেটা নাকি আমরা পারিনি, এত বয়স পরেও আমি একটা মনে হয় আমার থিসিস ছাড়া আর কোনো বই লিখতে পারিনি, কিন্তু আমার নাতি যে এই অল্প বয়সে এরকম একটা সত্যি চমৎকার, আমি ওর কাছে, আমরা সবাই ফ্যামিলির সবাই খুবই প্রাউড, ওকে নিয়ে আমরা সবাই খুবই প্রাউড। আমি চাই আপনারা দোয়া করবেন। আমরা আমরা অবশ্যই দোয়া করব। এবং নানীরা এরকম হয়, নানীদের কাছে গল্প শুনতে গেলে সেই গল্প কিন্তু আর শেষ হয় না, এবং আমরা আপনার দোয়া চাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা আসলে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সূচনা, এই যে গল্পগুলো আমরা আজকের এই আয়োজন থেকে কিন্তু এটাই বলতে চাই, সেটি হচ্ছে যে দেখো এই যে নানি দাদি কিন্তু আসলে বড় একটা ভূমিকা রাখতে পারে। এবং তুমি আবেগের জায়গাটা দেখেছো, হ্যাঁ। নাতি একটি বই লিখেছে, মানে তারও কিন্তু একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে, কিন্তু তারপরে সে বলছে আমি তো থিসিস ছাড়া আর কিছু লিখতে পারিনি, রাফায়েলের এটাতে আমি খুব, এবং তার গল্প ফুরোচ্ছে না। এবং এই যে আমরা দেখি যে আমরা বলি, আসলে আমরা বলার জন্যই হয়তো বা বলি যে প্রজন্ম বই থেকে সরে যাচ্ছে, কিন্তু প্রজন্ম আসলে বই থেকে কখনো সরে যায়নি যদি পরিবার আসলে পাশে থাকে। এবং যৌথ পরিবার আমরা হারিয়ে ফেলছি, কিন্তু আমরা চাই যে এরকম যে ভবিষ্যতে যৌথ পরিবার আবার ফিরে আসুক, তাহলে হয়তো সন্তান বইয়ের প্রতি একটা ভালোবাসা আগ্রহ জাগবে, আবার দেখা যাচ্ছে যে লেখকও হয়ে উঠবে, আমরা দারুণ দারুণ সব লেখকও পাবো। একেবারে নীল, এবং যে ইংরেজিতে বই লিখছে সে তো আগামীতে বাংলায় লিখবে, এবং রাফায়েল সেটি বলেছে আমাদেরকে, এগুলো তো আমাদের একদম মানে আশা দেখে। এবং আগে এ জার্নি বাই ট্রেন মুখস্থ করতে হতো আমাদেরকে, আর আজকের শিশুরা এ জার্নি বাই ট্রেন নিজেরাই লিখে ফেলছে। দারুণ, এরকম দারুণ দারুণ গল্পে কিন্তু বইমেলা প্রতিদিনই আসলে পরিপূর্ণ থাকে এবং প্রতিদিনই আসলে রঙিন থাকে। তবে বইমেলা শেষের দিকে যাচ্ছে এবং একটা বিষণ্ণতার সুর বাজছে, তবে এই বিষণ্ণতার ভিতরেও কিন্তু একটি অপেক্ষার আনন্দ আছে যে শেষ হয়ে যাওয়ার পর আবার 11 মাস পর আবার বইমেলা ফিরে আসবে। যাই হোক, বিষণ্ণতা এবং আনন্দ এই দুটোর মধ্য দিয়ে আজকের আয়োজন আমরা শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন বইয়ের, ভালোবাসবেন বইকে।